আজকে ক্লাস 9 এর অঙ্কের বৃত্তের পরিধি অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 9 এ আছো তোমাদের বৃত্তের পরিধি অধ্যায়ে টোটাল 5টা এমসিকিউ আছে। আজকের এই এমসিকিউ গুলো তোমাকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিব, যাতে সেকেন্ড টার্ম পরীক্ষাতে তুমি খুব সুন্দর করে এই অ্যানসার গুলো করতে পারো। এখান থেকে তোমাদের মিনিমাম একটা এমসিকিউ থাকে পরীক্ষাতে, খুবই ইম্পর্টেন্ট এই 5টা এমসিকিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা শেষ পর্যন্ত তুমি যদি দেখো তাহলে খুব ভালো করে তুমি কিন্তু পরীক্ষাতে অ্যানসার গুলো করতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। শুরুতেই তোমাকে বুঝতে হবে যে বৃত্তের পরিধি কি জিনিস। যদিও এগুলো এমসিকিউ, এর আগে অনেকগুলো অঙ্ক আছে। এই অধ্যায় যখন শুরু করা হয় তখন কিন্তু বৃত্তের পরিধি সম্পর্কিত বেসিক গুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় বা শিখিয়ে দেওয়া হয়। যদিও আমি এখানে ডাইরেক্ট এমসিকিউ গুলো করাচ্ছি, অঙ্কগুলো অলরেডি কিন্তু করা হয়ে গেছে যারা অফলাইনে ক্লাস করো। তো যাই হোক, শুরুতে আমি আগে একটু বৃত্তের পরিধি সম্পর্কিত তোমাদের একটু ধারণা দিয়ে নিই। চলো এখানে দেখে নাও, আমি যদি একটা বৃত্ত আঁকি, এখানে এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি এরকম ভাবে, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। কেন্দ্র থেকে বৃত্তচাপ পর্যন্ত অংশকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, স্মল আর দ্বারা প্রকাশ করি। ওকে, এবার বৃত্তের পরিধি মানে কি? বৃত্তের পরিধি মানে চতুর্দিকের বেড়া অর্থাৎ পরিসীমা। অর্থাৎ এরকম ভাবে চতুর্দিকের বেড়াটা যদি আমরা এইভাবে কল্পনা করি, ধরো এরকম ভাবে আছে, মানে চতুর্দিকে ঘোরা, মোট কথা চতুর্দিকে কতটুকু আছে টোটাল, এটাকেই বলি আমরা বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। 2 পাই আর অর্থাৎ তুমি যদি এখান থেকে যদি শুরু করো, মনে করো তুমি একটা বৃত্তাকার মাঠ বরাবর তুমি চতুর্দিকে ঘুরবে, অর্থাৎ এখান থেকে শুরু করে চতুর্দিকে ঘুরে যদি আসো, তাহলে তুমি কতটুকু ঘুরলে এটা মানে হচ্ছে 2 পাই আর, অর্থাৎ তাকে বলা হয় পরিধি। আর অবশ্যই এখানে আর এর মানটা তোমাকে জানতে হবে, যেহেতু আমাদের পায়ের মানটা জানা আছে, অর্থাৎ ধরে নেওয়া হয় 22/7। ওকে, এটাই হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। ক্লিয়ার, বুঝতে পেরেছো? অর্থাৎ বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর দিয়ে তোমাদের এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু সমাধান করতে হবে। ওকে, দেখো শুরুতে তাহলে প্রথম অঙ্কটা আছে, তোমাকে বলা আছে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ বের করতে হবে। মানে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে ঘড়িটা কি টাইপের হয় দেখো, এখানে আমি অলরেডি এঁকেছি। অর্থাৎ একটা যদি দেয়াল ঘড়ি হয় এই টাইপের, যেখানে আছে 12, 1, 2, 3, 4, 5 এরকম করে নর্মালি যেরকম হয় আর কি দেয়াল ঘড়ি, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা দেখো ছোট হয় আর মিনিটের কাঁটা কিন্তু একটু বড় হয়। যেহেতু একই বৃত্তাকারে ঘুরে, এই জন্য আমাদের দুইটার ব্যাসার্ধ আমরা সেম ভাবে রেখেছি, অর্থাৎ এটারও ব্যাসার্ধ আর এটারও ব্যাসার্ধ হচ্ছে আর। যেহেতু একটা বৃত্তের ভিতরেই আছে, ছোট বড় হলে কোনো সমস্যা নেই, আমরা ধরে নিলাম যে দুইটার ব্যাসার্ধই হচ্ছে আর। ওকে, তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, যেহেতু ঘুরে চতুর্দিকে ঘোরা মানে হচ্ছে পরিধি, একটু আগে বলেছি যে কোনো একটা জিনিস এরকম ভাবে যদি চতুর্দিকে ঘুরে একটা বৃত্তাকারে, সেটাকে আমরা কি বলি, যে পরিধি। তাহলে আমাদের এখানে ঘড়ির ঘন্টার কাঁটা যখন ঘুরবে 12 থেকে শুরু করে একদম চতুর্দিকে ঘুরে আবার 12তে চলে আসবে, তাহলে একবার ঘোরা মানে হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টা অতিক্রম করে একবার ঘোরা মানে। আর মিনিটের কাঁটা যদি 12 থেকে শুরু করে এরকম করে ঘোরা শুরু করে, তাহলে মনে রাখবা সেটা কিন্তু 1 ঘন্টা হয়। বুঝতে পেরেছো? তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, যে ঘড়ির ঘন্টার কাঁটা একবার ঘুরে যে 12 ঘন্টা গেল, সেই 12 ঘন্টায় কতটুকু গেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম যে একবার ঘোরা মানে হচ্ছে পরিধি। তাহলে পরিধি তোমাকে বের করতে হবে অবশ্যই কার মান দিয়ে, আর এর মান জানা থাকতে হবে। যেহেতু আমরা আর এখানে দুইটাই সেম ধরেছি, যেহেতু একটা বৃত্তের ভিতরেই আছে, অর্থাৎ আমাদের এখানে ঘড়ি ঘন্টা কাটা মানে আর হচ্ছে মিনিটের কাটা পরিধি কিন্তু সেমই হবে। তো চলো সেটা কিভাবে দেখে নেই। তো দেখো শুরুতে এখানে হচ্ছে ঘড়ি ঘন্টার কাটার ক্ষেত্রে আমরা যদি হিসাবটা করি, যে ঘন্টার ঘন্টার কাটার ব্যাসার্ধ, ঘন্টার কাটার ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আর। সুতরাং ঘন্টার কাটার পরিধি, পরিধি কত হবে, এখানে হবে 2 পাই আর। এটা হচ্ছে একক, আমরা ধরে নিলাম কোন একটা কিছু একক। ওকে, তাহলে ঘড়ি ঘন্টা কাটার ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর পরিধি, পরিধি মানে চতুর্দিকের বেড়া, মানে টোটাল যে ঘোরে এটা হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা বুঝে গিয়েছি যে এখানে ঘড়ি ঘন্টা কাটা একবার ঘুরলে 12 ঘন্টা যায়, তার মানে ঘড়ি ঘন্টা কাটা 12 ঘন্টায় ঘুরে কতটুকু যায়, 2 পাই আর একক যায়, অর্থাৎ 12 ঘন্টায় ঘুরে। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি, যে অর্থাৎ অর্থাৎ 12 ঘন্টায় যায় 2 পাই আর একক। এটা হচ্ছে 12 ঘন্টায় যায় ঘড়ির ঘন্টা কাটা। যেরকম চতুর্দিকে একবার ঘুরলো মানে কি 2 পাই আর, আর এটা 12 ঘন্টায় ঘুরে গেল মানে হচ্ছে এই 2 পাই আর। ওকে, তাহলে আমাদের গতিবেগ যেহেতু ঘন্টায় হিসাব করা হয় যে কোনো কিছুর গতিবেগ, যে 1 ঘন্টায় কতটুকু গেল, তাহলে দেখো 1 ঘন্টায় যায় তাহলে কত হবে, কম। তাহলে 2 পাই আর সমান সমান বাই হচ্ছে 12। তাহলে এখানে দেখো 6 × 2 = 12, এখানে হবে হচ্ছে পাই আর বাই হচ্ছে 6, এত একক। তাহলে আমরা বুঝে গেলাম যে ঘড়ির ঘন্টা কাটা 1 ঘন্টায় যায় হচ্ছে পাই আর/6 একক। তার মানে এটাই হচ্ছে ঘড়ির ঘন্টা কাটার গতিবেগ, অর্থাৎ ঘন্টায় পাই/6 একক। বুঝতে পেরেছো? ওকে, চলো এবার দেখো মিনিটের কাটা। আবার আবার
মিনিটের মিনিটের কাটার ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আর একক। ওই যে বলেছিলাম একই বৃত্তের ভিতরে আছে, তাই আমরা ধরে নিলাম যে দুইটারই সমান সমান, যদিও ছোট বড় থাকে। ওকে, তাহলে মিনিটের কাটার ব্যাসার্ধ হচ্ছে আর একক। সুতরাং মিনিটের কাটার পরিধি হচ্ছে 2 পাই আর। তার মানে মিনিটের কাটা একবার ঘুরলে 2 পাই আর যায়। এই যে মিনিটের কাটা যদি একবার যদি ঘুরে তাহলে 2 পাই আর একক যায়। তাহলে একবার ঘোরা মানে মিনিটের কাটা 1 ঘন্টা ঘুরে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, অর্থাৎ অর্থাৎ 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় 2 পাই আর একক। 2 পাই আর একক। তাহলে দেখো এখন কিন্তু অলরেডি বুঝে গিয়েছো, এখানে হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ ঘন্টায় কত, πr/6 একক, আর মিনিটের কাঁটার গতিবেগ ঘন্টায় 2 পাই আর একক। এখন তুমি তো পেয়ে গেলা গতিবেগ। এখন দুইটার অনুপাত কি হবে, তাহলে দেখো এটা হচ্ছে ঘন্টার কাঁটা, অর্থাৎ আমি সরাসরি করছি πr/6, এটা ঘন্টার কাঁটার গতিবেগে, আর এটা হচ্ছে মিনিটের কাঁটা, কত হবে 2 পাই আর। তাহলে দেখো ওই পাশ থেকে আমরা যদি পাই আর যদি সরিয়ে দিই তাহলে হবে এখানে 1/6 অনুপাত হচ্ছে 2। তাহলে এখান থেকে 6 দুগুণে কত হচ্ছে 12, তার মানে 1:12, তার মানে 1:12 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ঘড়ির ঘন্টা কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের এ নাম্বারটা, অর্থাৎ 1:12। এরপরটা দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান সময় লাগবে। অপশন এতে দেওয়া আছে x/200 মিনিট, বি নম্বরে আছে x/100 মিনিট, সি নম্বরে π/100 মিনিট, ডি নম্বরে π/200 মিনিট। তাহলে চলো এটা আমরা কিভাবে করব, খুবই সোজা। তো দেখে নাও, আমরা যদি একটা বৃত্তাকার মাঠ যদি কল্পনা করি, এটা একটু কম কালি হয়ে গেল, দেখে নাও, এটা একটা বৃত্তাকার মাঠ মনে করো, পার্ক যেটাই হোক, এটা হচ্ছে তার সেন্টার, মানে হচ্ছে কেন্দ্র বলি যাকে আমরা। ওকে, এখান থেকে এটাকে আমরা ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তাহলে সোমা কি করেছে, ধরে নাও এখান থেকে সোমা ঘোরা শুরু করেছে, অর্থাৎ চতুর্দিকে ঘোরাকে আমরা কি বলি, পরিধি বলি। এখানে, এখান থেকে আবার এখানে, এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে, আবার এখানে চলে আসলো। ওকে, যেহেতু আমাদের ব্যাসার্ধ আর, তাহলে চতুর্দিকে ঘোরাকে আমরা কি বলি, যে পরিধি বলি। তাহলে পরিধি এখানে কত হবে 2 পাই আর। তার মানে সোমা এই 2 পাই আর, অর্থাৎ চতুর্দিকে যে পরিক্রমা করেছে সেটা কত মিনিট সময়ে, দেখো দেওয়াই আছে ওখানে, যে চতুর্দিকে সম্পূর্ণ একবার পরিক্রমা করতে πx/100 মিনিট সময় লেগেছে, অর্থাৎ এটুকু যেতে তার সময় লেগেছে πx/100 মিনিট, এটুকু সময় লেগেছে। এখন দেখো বলেছে যে সোমা যদি পার্কটি সোজাসুজি যদি অতিক্রম করতো, সোজাসুজি মানে কি, এ পাশ থেকে এই পাশ, তাহলে এখানে এটা যদি ব্যাসার্ধ হয়, এইদিকে ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা কি বলি, ব্যাস বলি। তাহলে এটা আর হলে ব্যাস হবে আমাদের 2r, অর্থাৎ সোমা যদি এই 2r বরাবর যদি আসতো এখানে, তাহলে তার কত সময় লাগতো, খুবই ইন্টারেস্টিং। যারা ঐকিক নিয়ম ভালো জানো বা ভালো পারো তারা কিন্তু অলরেডি বুঝে গেছে এটা কিভাবে করতে হবে। যে 2 পাই আর যেতে সময় লেগেছে কত, πx/100 মিনিট। তাহলে সময় আবার চিন্তা করলে না, আমি ব্যাস বরাবর যাবো, মানে ব্যাস মানে কি 2r, তাহলে 2r যেতে তার কত সময় লাগবে, অর্থাৎ 2r যেতে তার কত সময় লাগবে, হোয়াট, এর থেকে সোজা অঙ্ক হয়। চলো তাহলে কিভাবে করবো, দেখো কিভাবে। তাহলে 2 পাই আর যেতে সময় লাগে কত বলতো, πx/100 মিনিট, πx/100 মিনিট। ওকে, সুতরাং এটাকে আমরা একক দিই একটা, যে 2 পাই আর একক। ওকে, তাহলে 1 একক যেতে সময় লাগে কত হবে, তাহলে πx/100, এটার নিচে আবার কত হবে 2 পাই আর। এটাকে আমরা কি লিখতে পারি বলতো, πx, এই 100টা কিন্তু 2 পাই আর এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে এত মিনিট। ওকে, বুঝে গেলাম। সুতরাং এখন 2r যেতে কত সময় লাগবে, তাহলে 2r একক যেতে সময় লাগবে, একদমই ইজি। তাহলে πx ইন্টু হচ্ছে কত 2r, আর এখানে হচ্ছে 2 পাই আর ইন্টু হচ্ছে 100। চলো এই 2 কাটি, আর আর আমরা কেটে দিই, পাই কেটে দিই, তাহলে আমাদের কত থাকলো x/100 মিনিট। দেখো তো x/100 মিনিট কত নম্বরে আছে, বি নাম্বার, তাহলে অ্যান্সার হবে বি, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো, খুবই সোজা। এরপরটা দেখো কি বলা আছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, আচ্ছা বর্গক্ষেত্রটা আমরা আঁকি সবার আগে, চলো এটা একটা বর্গক্ষেত্র,
অন্তর্লিখিত মানে কি? অন্তর্লিখিত মানে হচ্ছে কোনো একটা বৃত্ত বর্গক্ষেত্রের ভিতরে অন্তর্লিখিত মানে এটার ভেতরে অঙ্কন করা হয়েছে, অর্থাৎ বৃত্তটা এই বর্গক্ষেত্রের ভেতরে, এই বর্গক্ষেত্রে যে 4টা বাহু হয় এই বাহুকে স্পর্শ করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে এই টাইপের। ওকে, একটু বুঝে নাও, ডিম আকৃতি হয়ে গেছে, যাই হোক একটু বুঝে নিও, এটা হচ্ছে বৃত্ত। ওকে, তাহলে একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত আছে। বলা আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, এটা 10, এটাও 10, এটাও 10, আর এটাও হচ্ছে 10। ওকে, অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অপশন এ তে আছে 10 সেমি, বি তে আছে 5 সেমি, সি তে আছে 20 সেমি, ডি তে আছে 10√2 সেমি। তাহলে চলো, তাহলে দেখো তুমি যখন এটা অন্তর্লিখিত একটা বৃত্ত অঙ্কন করবে একটা বর্গক্ষেত্রের ভেতরে, বর্গক্ষেত্রের এখান থেকে এটা যদি 10 সেমি হয়, তাহলে চিন্তা করো এই বরাবর এটা কত হবে? 10 সেমি। এই বরাবর এটা কত হবে? এটাও 10 সেমি। এই বরাবর কত হবে? 10 সেমি। এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, মনে করো এটা, তাহলে এই বরাবরও হওয়া উচিত কত সেমি? 10 সেমি। বুঝতে পেরেছো? এই বরাবর এটাও, এটাও কিন্তু 10 সেমি। আবার দেখো এইদিকেও কত হবে? 10, মানে সব চতুর্দিকেই এক পাশ থেকে আরেক পাশে যা মানে হচ্ছে 10 সেমি। তাহলে তুমি বুঝে গেলা যে এখানে যে বৃত্তের ব্যাস বরাবর যদি এখানে 10 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর মানে 5 সেমি। অর্থাৎ এখান থেকে এটা যদি 10 হয়, এখান থেকে এটা যদি 10 হয়, তাহলে বৃত্তের ব্যাস মানে কি? এখান থেকে অর্থাৎ কেন্দ্র বরাবর এ পাশ থেকে ওই পাশ, অর্থাৎ এক বৃত্তচাপ থেকে আরেক বৃত্তচাপ পর্যন্ত কেন্দ্র বরাবর, সেটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস বলে থাকি। তাহলে এখানে এটা 10 সেমি হলে বৃত্তের ব্যাসও কত হবে? 10 সেমি। তাহলে অঙ্ক করার দরকার আছে এটা? তো বুঝাই যাচ্ছে তাহলে কত হবে, যে বৃত্তের ব্যাস কত হবে? 10 সেমি। যেহেতু বর্গক্ষেত্রের আমরা কি লিখতে পারি, যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। এখানে আর কোনো অঙ্ক করার দরকারই নেই। এটা কোন ক্ষেত্রে বলতো? অন্তর্লিখিত হলে, বৃত্তটা যদি অন্তর্লিখিত হয়, বৃত্ত অন্তর্লিখিত হলে, অন্তর্লিখিত হলে অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যা বৃত্তের ব্যাসও তাই। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাসও কত হবে? এই 10 সেমি হবে। তাহলে অপশন কত হবে বলতো? এ, এটাই হবে অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? খুবই সোজা। অর্থাৎ একটা বৃত্তের ভিতরে এরকম যদি একটা বৃত্ত থাকে অন্তর্লিখিত, তাহলে বৃত্তের ব্যাস যা হবে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 10 সেমি মানে বৃত্তের ব্যাসও কত হবে? 10 সেমি হবে। ওকে, খুবই সোজা। ওকে চলো, তাহলে 3 নম্বর অঙ্কের মতো দেখো 4 নম্বর অঙ্কটাও আছে, যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। পরিলিখিত মানে কি? অন্তর্লিখিত তোমরা শিখলে যে বর্গক্ষেত্রের ভেতরে যদি বৃত্ত হয় সেটাকে আমরা বলি যে অন্তর্লিখিত। আর পরিলিখিত মানে কি? বর্গক্ষেত্রের বাইরে চতুর্দিকে যদি বৃত্ত অঙ্কন করা হয় সেটাকে বলা হচ্ছে পরিলিখিত। সেটাকে দিচ্ছি, দেখে নাও। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি হলে, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? চলো তাহলে শুরুতে আমরা চিত্রটা আঁকি। চিত্রটা হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র, মনে করো এটা একটা বর্গক্ষেত্র। আর এখন পরিলিখিত বৃত্ত, তাহলে পরিলিখিত মানে কি? বৃত্তটা কিন্তু এই বর্গক্ষেত্রের 4টা কোণাকে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা হয় সেটাকে আমরা বলি যে পরিলিখিত, মানে পরিলিখিত। ওকে, এরকম 4টা কোণাকে স্পর্শ করে যেটা অঙ্কন করা হয় সেটাকে আমরা বলি যে পরিলিখিত বৃত্ত। চলো মোটামুটি বুঝে নাও। ওকে, এখন দেখো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এটা হচ্ছে 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এটা দেওয়া আছে। এখন আগেরটার মধ্যে তো আমরা করেছিলাম যে অন্তর্লিখিত মানে কি, যে বৃত্তের ব্যাস যে কথা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য একই কথা, কারণ এই বরাবর একদম সোজাসুজি গিয়েছিল, মানে দৈর্ঘ্য বরাবর। যাই হোক, কিন্তু এখন দেখো তো আমরা যদি এখান থেকে এটাকে যদি 5 সেমি যদি বলি, তাহলে এখান থেকে তো অবশ্যই এটা 5 সেমি হবে না, কারণ দেখো অলরেডি কিন্তু বের হয়ে গেছে দুই পাশে। আবার দেখো এখান থেকে এটাও কিন্তু 5 সেমি হবে না, এখান থেকেও কিন্তু এটা 5 সেমি হবে না। মানে তুমি যদি এটাকে চিন্তা করো কেন্দ্র, তাহলে ব্যাস কিন্তু 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইভাবে কিন্তু চিন্তা করা যাবে না। তাহলে এটা কিভাবে চিন্তা করব? দেখো তো একটু কল্পনা করে, তাহলে তো আমরা যে কোনো দিক থেকে বৃত্তের ভিতরে যে কোনো দিক থেকে তো ব্যাস অঙ্কন করতে পারি। তাহলে দেখো তো আমরা বর্গক্ষেত্রে কোনাকুনি বরাবর ব্যাস অঙ্কন করতে পারি কিনা। এটা যদি সেন্টার হয়, তাহলে এই কোনাকুনি বর্গক্ষেত্রে কোনাকুনি যেটা আসলো এটাকে আমরা কি বলি? কর্ণ বলি। তাহলে বৃত্তের ব্যাস যে কথা এখানে হচ্ছে, এই বর্গক্ষেত্রে কর্ণ সেম একই হচ্ছে। কর্ণ মানে কি? কোন একটা জিনিসের কর্ণ বলতে কি বোঝায়? চতুর্ভুজের কর্ণ মানে কি? এক কোণা থেকে আরেক কোণা।
এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রে এই কোণা থেকে এই কোণাকে আমরা কি বলি? কর্ণ। আবার এই কোণা থেকে এই কোণাকে কি বলি? এটাকে বলা হয় কর্ণ। যাই হোক, তাহলে এখানে আমাদের এই বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যা হচ্ছে, তাহলে বৃত্তের ব্যাস কিন্তু একই হচ্ছে, কারণ এই যে কেন্দ্র থেকে মানে কেন্দ্র বরাবর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। আবার এই কোণা থেকে এই কোণা বর্গক্ষেত্রের বেলায় আমরা সেটাকে বলতে পারি কর্ণের দৈর্ঘ্য। তাহলে চলো, এখানে তো দেওয়াই আছে যে এখানে বর্গক্ষেত্রের 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 বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেমি, 5 সেমি। ওকে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে? সুতরাং কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য তার সূত্র কি বলতো? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 5√2 লিখতে পারি। তাহলে একটু আগেই তো বললাম এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যে কথা আর এই বৃত্তের ব্যাস তো একই কথা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে বৃত্তের ব্যাস কত হবে বলতো? 5√2 সেমি, 5√2 সেমি। দেখো অপশন কত নম্বরে আছে? এ নম্বরে আছে। তাহলে এটা হবে অ্যান্সার এ। বুঝতে পেরেছো? একদম ইজি। ওকে, এরপরটা দেখো 5 দাগের অঙ্কটা কি বলা আছে? একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? 5 সেমি, 2.5 সেমি, 10 সেমি, নাকি কোনোটি নয়? তাহলে আমাদের আগে একটা বৃত্তাকার বলয় অঙ্কন করতে হবে। ধরো এটা একটা বৃত্ত, আবার এর বাইরেও আরেকটা এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে। এটা ভালো হয়েছে আঁকতে। ওকে, চলো। তো দেখো, তাহলে ভেতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ, অন্তর্বৃত্ত যেটা আছে, ধরো অন্তর ব্যাসার্ধ যেটাকে আমরা বলি, এটাকে ধরলাম হচ্ছে স্মল আর। আর বাইরে যেটা আছে, বাইরে ধরো এখান থেকে একদম বাইরে পর্যন্ত, এটা একটু সবুজ করে দিলাম, একটু উপরে আঁকলাম বোঝার জন্য। যদি এক জায়গাতেই হয় জাস্ট বোঝার জন্য আমি করলাম। এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ টোটালটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আর, টোটালটা এটা ক্যাপিটাল আর। এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর, মানে বাইরে যেহেতু একটু বড়, আর এটা অন্তর্ব্যাসার্ধ ছোট হাতের। যদিও একদিকেই হয় মানে একসাথে, জাস্ট বোঝানোর জন্য আমি এক্সট্রা করে আঁকলাম এখানে। ওকে, বুঝতে পেরেছো? এখন দেখো বলেছে এই বৃত্তাকার বলয়টা 5 সেমি চওড়া। 5 সেমি চওড়া মানে কি বলতো? অর্থাৎ এইখান থেকে এইটুকু চওড়া হচ্ছে 5 সেম, 5 সেমি চওড়া। তার মানে এইটুকু ধরে নাও একটা রাস্তা, চিন্তা করো এটা একটা রাস্তা, বা একটা কুয়া চিন্তা করো, কুয়ার মুখটা এরকম পাথর দিয়ে বাঁধা আছে, এটা হচ্ছে 5 সেমি চওড়া। অর্থাৎ কুয়ার ভেতর থেকে এই ভেতর পর্যন্ত ব্যাসার্ধ এটা হচ্ছে ছোট হাতের আর, আর কুয়ার ভেতর থেকে একদম বাইরে পর্যন্ত পায়ের মানে যেটা থাকে আর কি পাড়টা, তার বাইরে পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। মনে করো, চিন্তা করো এটা একটা বৃত্তাকার বলে। কোশ্চেন হচ্ছে যে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা একটা বাচ্চাকে যদি বুঝিয়ে দেওয়া হয় সেও কিন্তু বুঝে যাবে, এতটাই সোজা। ওকে, তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো বহির্ব্যাসার্ধ মানে কি আর, এবার অন্তর মানে কি আমরা জানি মাইনাস। এবার এখানেও অন্তর্ব্যাসার্ধ, এখানে কত আছে? ছোট হাতের আর। তাহলে এটার পার্থক্য কত হবে? অবশ্যই 5 হবে, কেন হবে না? তো দেখো এখানে তো বলেই আছে যে এইটুকু চওড়া হচ্ছে টোটাল কতটুকু? 5। তাহলে মাঝখান থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত এটা হচ্ছে বড় হাতের আর, এইখান থেকে এইটুকু কত? আর ছোট হাতের আর। তাহলে কোশ্চেন হচ্ছে তাহলে এইটুকু কত হবে? এইটুক মানে কি? বড় হাতের আর থেকে ছোট হাতের আর মাইনাস করলে তো এটা 5 হচ্ছে। তার মানে এটাই হচ্ছে বলয়ের চওড়া। বুঝতে পেরেছো? এই দেখো বলা আছে যে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধের অন্তর কত। তাহলে বহির্ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, অন্তর মানে মাইনাস, আর স্মল আর মানে কি? অন্তর্ব্যাসার্ধ। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ বিয়োগ করলে কত হবে? 5 হবে। তার মানে এটুকু যেহেতু 5 সেমি চওড়া, এটা তো বলাই আছে যে 5 সেমি চওড়া, তাহলে অ্যান্সারটা কত হবে? 5 সেমি হবে। অপশন হবে এ। ব্যাস হয়ে গেল, একদম ইজি। তাহলে এই ছিল তোমাদের 5টা এমসিকিউ এর ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো করে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে যে আমি এই জায়গাটাতে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি দেখো যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি সমস্যা থাকার কথা না। একদম ইজি অঙ্ক, শুধুমাত্র একটু চিন্তা করো, ভালো করে কল্পনা করো এবং এটাকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি নিজে নিজেই এই টাইপের অঙ্ক কিন্তু সবগুলো করতে পারবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। ভালো থাকো সবাই। ওকে।